সুপ্রিয় 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালোই আছো। আমি আল্লাহর মধ্যে সুস্থ আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়নের সম্ভাব্য প্রশ্নাবলী 2 নিয়ে আলোচনা করব। এখানে আছে অ্যারোমেটিক যৌগ সংক্রান্ত আলোচনা। প্রথমে আমি অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে সেটা বলবো। অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে আসলে যে শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগসমূহকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে থাকি। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বিশেষ করে প্রথম কম্পাউন্ডটাই হচ্ছে বেনজিন, এবং এই বেনজিনের সাধারণত একটা চাকরিক কম্পাউন্ড, এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন তথা একটা অ্যারোমেটিক যৌগ। এটাকে অ্যারোমেটিক যৌগ বলার কারণটা কি? অ্যারোমেটিক যৌগ বলার কারণ হচ্ছে যে এর মধ্যে সঞ্চালনশীল পাই ইলেকট্রন আছে। এর মধ্যে এই যে একটা বেনজিন, মনে করো একটা যৌগ আমি সংকেত লিখলাম, তার মধ্যে এরকম একটা সঞ্চালনশীল পাই ইলেকট্রন আছে, যে ইলেকট্রনটা একটি বা দুইটা পরমাণুর মধ্যে সীমাবদ্ধ না থেকে সমস্ত চক্রের মধ্যে পরিভ্রমণ অবস্থায় থাকে, তাকে সাধারণত আমরা সঞ্চালনশীল পাই ইলেকট্রন বলে থাকি। অর্থাৎ যে সকল ইলেকট্রন দুইটা পরমাণুর মধ্যে সীমাবদ্ধ না থেকে, অর্থাৎ পাইবন্ধন গঠনের জন্য দুইটা পরমাণুর মধ্যে সীমাবদ্ধ না থেকে সমস্ত চক্রের মধ্যে পরিভ্রমণ অবস্থায় থাকে, ওই ইলেকট্রনকে সাধারণত আমরা সঞ্চালনশীল পাই ইলেকট্রন বলে থাকি। এবং এই বেনজিনটা সাধারণত একটা অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা আমরা ওইভাবে দেব যে 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকে। 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন বলতে আমরা বুঝি আসলে সেখানে n এর মান হবে চক্র যত ততটি। যেহেতু এখানে চক্র হচ্ছে একটা, তাহলে এখানে সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকবে 4n+2। এটা হচ্ছে একটা হাকেল তত্ত্ব, হাকেল নিয়ম, হাকেল নীতি। এখানে nটা হচ্ছে চক্রের সংখ্যা। চক্র যদি 1 হয়, n যদি 1 হয়, সেখানে সঞ্চালনশীল পাই ইলেকট্রন হবে 6টি। আর যদি n যদি 2 হয়, সেখানে সঞ্চালনশীল পাই ইলেকট্রন হবে 10টি। অর্থাৎ এতটি পাই ইলেকট্রন থাকবে, এত পাই ইলেকট্রন থাকবে। তৈরি এই ধরনের ইলেকট্রন যদি থাকে, এই ধরনের রোলকে যদি মেনে চলে, সেটাকে সাধারণত আমরা অ্যারোমেটিক যৌগ বলবো। এখন এই অ্যারোমেটিক যৌগের সংক্রান্ত আলোচনা করতে গেলে প্রথমে আমরা এই অ্যারোমেটিক যৌগের প্রস্তুতি সম্পর্কে বলবো। অ্যারোমেটিক যৌগ আমরা বিভিন্ন যৌগ থেকে প্রস্তুত করতে পারি, বিশেষ করে ইথাইনের পলিমারকরণের মাধ্যমে। যে ইথাইনের পলিমার হচ্ছে বেনজিন। কারণ কি? আমরা জানি একাধিক ইথাইন যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বেনজিন অণু গঠন করে। যেমন এই ইথাইন, 3 মলিকুল ইথাইন যখন মনে করো আয়রন নলের মধ্য দিয়ে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হবে, তখন সেখানে কি উৎপন্ন হবে? সেখানে বেনজিন কম্পাউন্ড উৎপন্ন হবে। এটা হচ্ছে ইথাইন থেকে আমরা বেনজিনের প্রস্তুতি দেখালাম। অর্থাৎ এই অ্যারোমেটিক যৌগের একদম একটা সবচেয়ে পরিচিত যৌগ হচ্ছে বেনজিন। এই বেনজিন যৌগটা সাধারণত আমরা বিভিন্ন কম্পাউন্ড থেকে প্রস্তুত করতে পারি। এখানে প্রথমে আমি দেখালাম ইথাইন থেকে প্রস্তুত করি। এরপর আমরা দেখাতে পারি ফেনল থেকেও আমরা প্রস্তুত করতে পারি। ফেনল থেকে আমরা বেনজিন প্রস্তুত করতে পারি। এই যে ফেনলটা কীরকম? ফেনল হচ্ছে একটা কার্বনিক অ্যাসিড, যার বাণিজ্যিক নাম হচ্ছে ফেনল, কিন্তু রাসায়নিক নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডের মধ্যে যখন জিঙ্ক দিয়ে যখন তাপ দেবে, তখন সেখানে বেনজিন পাবে, প্লাস জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। এভাবে আমরা বেনজিন উৎপন্ন করতে পারি। আবার মনে করেন ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা বেনজিন উৎপন্ন করতে পারি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কাকে বলে? অর্থাৎ যদি কোনো জৈব অ্যাসিডে ক্ষার ধাতুর লবণের মধ্যে সোডা মিশ্রিত করা হয়, তখন মনে করো এটা অ্যালকেনও হতে পারে, এটা আবার বেনজিনও হতে পারে। অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা এলিফেটিক কম্পাউন্ডও প্রস্তুত করতে পারি, আবার অ্যারোমেটিক কম্পাউন্ডও প্রস্তুত করতে পারি। যেহেতু আমি এখন অ্যারোমেটিক কম্পাউন্ডের নিয়ে আলোচনা করতেছি, এলিফেটিকটা এর পরে হবে, সেহেতু আমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মধ্যে এখানে যে কম্পাউন্ডটা নেব, সেই কম্পাউন্ডটা হচ্ছে যে সোডিয়াম ডাইজয়েড। মনে করো এটার মধ্যে যখন সোডা লাইম দেওয়া হবে, সোডা লাইম মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ দিয়ে যখন তাপ দেওয়া হবে, তখন সেখানে বেনজিন পাওয়া যাবে, এবং প্লাস কি হবে? প্লাস সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে।
সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। তো এভাবে সাধারণত আমরা বেঞ্জিন উৎপাদন করতে পারি। একটা রিয়েকশন আমরা দেখাতে পারি, যেমন বেঞ্জিন ডাইজোনিয়াম সল্ট থেকে, বেঞ্জিন ডাইজোনিয়াম লবণ থেকে বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ হতে, এটাও মনে করেন আমরা বেঞ্জিন ডাইজোনিয়াম লবণ থেকে আমরা বেঞ্জিন উৎপন্ন করতে পারি। বেঞ্জিন ডাইজোনিয়াম লবণটা কি, যে মনে করো বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড ইত্যাদি, এটার নাম হচ্ছে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এই বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের মধ্যে যদি হাইড্রোফসফরাস অ্যাসিড যদি মিশ্রিত করা হয়, আদ্র বিশ্লেষণ করা হয়, তখন সেখান থেকেও তোমরা বেঞ্জিন পেতে পারো। এবং সেখান থেকে বেঞ্জিন পাওয়ার পরে এই অক্সিজেনটা মনে করে এখানে এসে ফসফরিক অ্যাসিড উৎপন্ন করে, ফসফরিক অ্যাসিড H3PO3 ফসফরিক অ্যাসিড, এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হবে, প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে, প্লাস নাইট্রোজেন উৎপন্ন হবে। এবং সাধারণত আমরা বেঞ্জিন ডাইজোনিয়াম সল্ট থেকে বেঞ্জিন উৎপন্ন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো সবই সাধারণত এক একটা বিক্রিয়ার নাম আছে। যেমন এটা হচ্ছে একটা পলিমারকরণ বিক্রিয়া, ইথানের পলিমারকরণ বিক্রিয়া। ইথানকে যদি পলিমারাইজেশন করা হয় তখন বেঞ্জিন পাওয়া যায়, আর বেঞ্জিনের মনোমার হচ্ছে ইথাইন। আবার যখন ফেনলকে যখন পাতন, অর্থাৎ এটা একটা পাতন বিক্রিয়া, অর্থাৎ পাতন বলতে আমরা বুঝি একটা যৌগকে উত্তপ্ত করে, অর্থাৎ কোনো একটা ধাতব পরমাণুর সাহায্যে উত্তপ্ত করা। পাতন মানে আসলে হচ্ছে যে ঘনীভবন, বাষ্পীভবন এবং ঘনীভবনের মিশ্রণ। আসলে এটা পাতন বলার, এটা উত্তপ্ত করা হচ্ছে, সেই জন্য এটাকে আমরা পাতন বিক্রিয়া বলতেছি। আমরা যদি কোনো একটা তরল বস্তুকে যদি উত্তপ্ত করে বাষ্পে পরিণত করি, এটা এক ধরনের পাতন। আবার কোনো একটা কঠিন বস্তুকে যদি উত্তপ্ত করে যদি মনে করো তরলে পরিণত করি, সেটা একটা পাতন। তো পাতনটা হবে আসলে আমরা তাপ দিয়ে সেটাকে বাষ্প করবো এবং শীতল করে আবার তরলে পরিণত করবো, সেটাই হবে পাতন। তো এখানে ডিকার্বক্সিল, এটা হচ্ছে একটা পাতন বিক্রিয়া। অর্থাৎ আমি ফেনলকে যখন জিঙ্ক দ্বারা উত্তপ্ত করবো, তখন ফেনলের যে হাইড্রোজেন আছে সেটা এখানে সেট হবে, আর অক্সিজেনটা কিন্তু এই জিঙ্ক নিয়ে যাবে। এই নিয়ে যাওয়ার পর সেখানে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। আবার বললাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এটা হচ্ছে একটা মনে করো অ্যারোমেটিক যৌগের সোডিয়াম লবণ, এই লবণকে যখন সোডালায় মিশ্রিত করবে তখন সেখানে বেঞ্জিন পাবে। এবং আবার বেঞ্জিন ডাইজোনিয়াম সল্ট থেকে আমরা বেঞ্জিন উৎপন্ন করতে পারি। এটা ধরতে গেলে একটা বেঞ্জিন উৎপাদনের রিয়েকশন, যে এখান থেকে আমরা নাইট্রোজেন ক্লোরিনকে আলাদা করে ফেললাম, ক্লোরিনকে নিয়ে গেলাম হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হিসাবে, এবং নাইট্রোজেনকে আলাদাভাবে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করলাম। এবার সাধারণত আমরা বেঞ্জিন উৎপাদন করতে পারি। আবার আরেকটা রিফর্মিং রিয়েকশন, রিফর্মিং রিয়েকশনটা হচ্ছে আসলে অ্যারোমেটিকরণ বিক্রিয়া, অর্থাৎ এটাকে একটা এলিফেটিক যৌগকে অ্যারোমেটিক যৌগে পরিণত করণের বিক্রিয়া। তো এলিফেটিক যৌগকে যখন অ্যারোমেটিক যৌগে পরিণত করবে, এই বিক্রিয়াটাকে সাধারণত আমরা রিফর্মিং রিয়েকশন বলে থাকি। এই রিফর্মিং রিয়েকশনটা কিভাবে আমরা লিখতে পারি? রিফর্মিং রিয়েকশন, প্রিয় শিক্ষার্থীরা, রিফর্মিং রিয়েকশন হচ্ছে যে এলিফেটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগ উৎপাদন, রিফর্মিং রিয়েকশন, রিফর্মিং বিক্রিয়া, অর্থাৎ অ্যারোমেটিকরণ বিক্রিয়া। অ্যারোমেটিকরণ বিক্রিয়াটা আসলে হবে যে এলিফেটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগ উৎপাদনকরণের একটা বিক্রিয়া, যেটা হচ্ছে যে মনে করো এখানে 4টা বিক্রিয়া, 5 নম্বর বিক্রিয়া, যে আমি একটা মনে করো কম্পাউন্ড নিলাম, যে এই কম্পাউন্ডের নাম হচ্ছে, প্রত্যেক কণার ধরে নিতে হবে CH2 আছে, কারণ কার্বন চতুর্যুজি। এরকম যদি মনে করো কণা দিয়ে লেখা হয়, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কার্বন আছে। এই 6টা কার্বন থাকার কারণে এটাকে আমরা সাধারণত হেক্সেন বলে থাকি। হেক্সেন মানে একটা নর্মাল হেক্সেন। এবং এটাকে যখন তুমি প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইড দ্বারা 550 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করবে, তখন সেখান থেকে এক মোল হাইড্রোজেন সেখান থেকে বেরিয়ে যাবে, এবং বেরিয়ে যাওয়ার পর এখানে সাইক্লোহেক্সেন নামক একটা কম্পাউন্ড সৃষ্টি করবে। এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। এই সাইক্লোহেক্সেনকে যখন তুমি আবার উত্তপ্ত করবে, তোমরা আবার যখন মনে করে অ্যালুমিনিয়াম অক্সাইড দ্বারা যখন 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুনরায় উত্তপ্ত করবে, উত্তপ্ত করার পর সেখান থেকে বেঞ্জিন পাওয়া যাবে, এবং সেখান 3 মোল হাইড্রোজেন বেরিয়ে আসবে। অর্থাৎ একটা এলিফেটিক কম্পাউন্ডকে আমি একটা অ্যারোমেটিক কম্পাউন্ডে পরিণত করলাম। এই প্রসেসটাকে সাধারণত বলা হচ্ছে রিফর্মিং বিক্রিয়া অথবা অ্যারোমেটিকরণ বিক্রিয়া। আবার যদি মনে করে এখানে একটা
একটা মনে করো মিটার মূলক যদি বাড়িয়ে নিই, মনে করো এই টাইপের নিলাম, তখন সেখানে আমি মনে করো এভাবে যদি রিয়েকশনটা করি, তাহলে দেখবো কোনো এক জায়গার মধ্যে সিএইচটি একটা থাকবে। এই ধরনের মনে করো কম্পাউন্ড, এটা সাইক্লোহ্যাপটান থেকে আমরা প্রস্তুত করতে পারি টলুইন। অর্থাৎ এই কার্বন এবং এই কার্বন থেকে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে। তাহলে এটা থেকে আমরা সাধারণত মিথাইল সাইক্লোহেক্সেন উৎপন্ন করতে পারি। মিথাইল সাইক্লোহেক্সেন, এটা হ্যাপটেন হয়ে যাবে, এর মধ্যে এটা হেক্সেন থাকবে না, এটা হ্যাপটেন, এবং এই সাইক্লো অর্থাৎ মিথাইল সাইক্লোহেক্সেন আবার অ্যালুমিনিয়াম অক্সাইডে উপস্থিত 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে সেখান থেকে আমরা কি পাবো, সেখান থেকে আমরা টলুইন পাবো। এগুলো হচ্ছে আসলে রিফর্মিং রিঅ্যাকশন, অর্থাৎ অ্যারোমেটিকরণ বিক্রিয়া। এলিফেটিক কম্পাউন্ডকে আমি অ্যারোমেটিক কম্পাউন্ডে রূপান্তর করলাম, এলিফেটিক কম্পাউন্ড থেকে অ্যারোমেটিক কম্পাউন্ডে পরিবর্তন করলাম, কনভার্ট করলাম, সেটা হচ্ছে রিফর্মিং রিঅ্যাকশন। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা সাধারণত রিফর্মিং রিঅ্যাকশন কিংবা বেনজিন ডাইজোনিয়াম সল্ট থেকে, তারপর ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে, ইথাইলের পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে, ফেনলের পাতন বিক্রিয়ার মাধ্যমে আমরা সাধারণত বেনজিন উৎপন্ন করতে পারি। এখন আমি দেখাবো বেনজিনের মধ্যে যে আসলে 3টা দ্বিবন্ধন আছে, এটা আমরা কিভাবে প্রমাণ করব। আসলে অ্যারোমেটিক যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা আর এলিফেটিক যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা সম্পূর্ণ ভিন্ন ক্যাটাগরি। অ্যারোমেটিক যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা করা হয় 3টা কম্পাউন্ড দ্বারা। একটা হচ্ছে যে আসলে 3টা আমি কম্পাউন্ড করবো না, এখানে ধরতে গেলে 3টাই মৌলিক পদার্থ, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে ক্লোরিন, আর একটা হচ্ছে ওজন দ্বারা। এই 3টা পদার্থ দ্বারা, এই হাইড্রোজেন, ক্লোরিন এবং ওজন দ্বারা আমরা রিঅ্যাকশন করে যে তার মধ্যে যে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনগুলো ভেঙে যখন সিঙ্গেল বন্ডে পরিণত করে ফেলবো, তখন তার মাধ্যমে প্রমাণ হবে যে সেখানে দ্বিবন্ধন আছে। অর্থাৎ দ্বিবন্ধনগুলো ভেঙে একক বন্ধনে পরিণত করতে যত মোল হাইড্রোজেন লাগবে, বা যত মোল ক্লোরিন লাগবে, বা যত মোল ওজন অণু লাগবে, ধরে নিতে হবে তার মধ্যে ততটি দ্বিবন্ধন আছে। এখন আমি যদি এটাকে মনে করি নিকেল প্রবকের উপস্থিতি বা সূর্যালোকে উত্তপ্ত করি, তখন এখানে 3 মোল হাইড্রোজেন যদি দেওয়া হয়, এটা পুরোপুরি একটা সাইক্লোহেক্সেন হয়ে যাবে। অর্থাৎ এখানে 3টা দ্বিবন্ধন ভাঙার জন্য আমার 3 মোল হাইড্রোজেন প্রয়োজন হলো। ঠিক একই রকমের আরেকটা বেনজিন মনে করো বস্তু যদি নিই, সেখানে যদি একইভাবে আমি যদি দেখাই, তাহলে প্রত্যেক কণার তো আসলে CH2 থাকবে। এই মুহূর্তে আছে CH, এখানে ক্লোরিন, প্রত্যেক কণার একটা একটা করে ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে। অর্থাৎ প্রত্যেক জায়গার মধ্যে কার্বন আছে এবং হাইড্রোজেন আছে। ধরতে গেলে এটার এই কম্পাউন্ডের সংখ্যা খুবই C6H6Cl6, আর এটা হচ্ছে C6H12। এটা হচ্ছে সাইক্লোহেক্সেন, এটা হচ্ছে তোমার গ্যামাক্সিন। এই গ্যামাক্সিনটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। আমি এটা হেক্সাক্লোরো সাইক্লোহেক্সেন বলতে পারি, কিন্তু আসলে এই মুহূর্তে আমি হেক্সাক্লোরো সাইক্লোহেক্সেন বলবো না। তার কারণ হচ্ছে এটা বেনজিন থেকে উৎপন্ন হচ্ছে, এবং বেনজিনের যে 3টি দ্বিবন্ধন আছে তার প্রমাণের জন্য এই যৌগটি লেখা হয়েছে। যদি মনে করি এই যৌগটার সংকেত এভাবে দিয়ে, যদি তোমাকে যদি বলা হয় এই যৌগটার নাম কি হবে, কেউ যদি বেনজিন হেক্সাক্লোরাইড, তখন কিন্তু এটা সঠিক নাম হবে না। বেনজিন থেকে যখন উৎপন্ন করতে যাবে তখন এটার নাম বেনজিন হেক্সাক্লোরাইড বলবে, কিন্তু এমনি যদি এটা নর্মাল নাম জিজ্ঞেস করে তাহলে তোমাকে বলতে হবে হেক্সাক্লোরো সাইক্লোহেক্সেন। অর্থাৎ 6টা ক্লোরিন আছে, সেই জন্য সেটার নাম হবে হেক্সাক্লোরো, এবং প্রত্যেক কণারে কার্বন এবং হাইড্রোজেন আছে, অর্থাৎ একক বন্ধন আছে। এখানে ধরে নেবে না, এখানে এই মনে করো 3টা বন্ড, একটা ক্লোরিন, একটা কার্বন, আরেকটা আছে ধরে নিতে হবে হাইড্রোজেনের সাথে। এরকম থাকলে তখন ধরে নিতে হবে সেটা হচ্ছে হেক্সাক্লোরো সাইক্লোহেক্সেন। এরপরে আবার বেনজিনের সাথে আমি ওজনের মনে করো বিক্রিয়াটা দেখাই, তাহলে ধরে নিতে হবে এই যে আমি ওজোনাইড অর্থাৎ বেনজিন ওজোনাইড কম্পাউন্ড সৃষ্টি হবে। যেখানে যেখানে দ্বিবন্ধন আছে সেখানে এই ধরনের কম্পাউন্ড সৃষ্টি হবে, অর্থাৎ ওজোনাইড গঠন করবে। এবার ওজোনাইড হবে, এবার মনে করো ওজোনাইড হবে। এখানে সিঙ্গেল বন্ড, এখানে একটা হাইড্রোজেন, 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 এখানে একটা হাইড্রোজেন। এবার হবে, এবার মনে করো যখন আমি বিক্রিয়াটা দেখাবো,
তখন এইরকম বেঞ্জিন, এটার নাম হবে বেঞ্জিন ওজোনাইড। অর্থাৎ এখানে 3 মলিকুল ওজন একমোল বেঞ্জিনের সাথে বিক্রিয়া করে বেঞ্জিন ওজোনাইড গঠন করে। সুপ্রিয় শিক্ষার্থী, পরীক্ষায় যদি আসে যে বেঞ্জিনে যে 3টি দ্বিবন্ধন আছে বা বেঞ্জিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তুমি কিভাবে প্রমাণ করবে? প্রথমে তুমি জ্ঞান দেবে যে বেঞ্জিনের মধ্যে যে 3টি দ্বিবন্ধন আছে সেটা প্রমাণ করার জন্য আমরা 3টি পদার্থ ব্যবহার করতে পারি। সে পদার্থগুলোর নাম লিখবে যে হাইড্রোজেন, ক্লোরিন এবং ওজোন। সেটা যে তুমি 1 নম্বর পেয়ে যাবে। আরেক নম্বর পাবে যে কোনো একটা তুমি ব্যাখ্যা দেবে, 1 বা 2টা ব্যাখ্যা দেবে। তাহলে বলবে যে বেঞ্জিন নিকেল প্রভাবের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে মিশ্রিত করে উত্তপ্ত করলে সেখানে সাইক্লোহেক্সেন পাওয়া যায়। এর মাধ্যমে বোঝা যায় যে 3 মোল হাইড্রোজেন ব্যবহার হওয়ার কারণে বেঞ্জিনের মধ্যে 3টি দ্বিবন্ধন আছে, অর্থাৎ বেঞ্জিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার একইভাবে তুমি বলতে পারো বেঞ্জিনের এই যে 3টা দ্বিবন্ধন ভেঙে একক বন্ধনে পরিণত করার জন্য 3 মোল ক্লোরিনের প্রয়োজন হয়। সেই জন্য বেঞ্জিনের মধ্যে 3টা দ্বিবন্ধন আছে, তার প্রমাণ হচ্ছে। যদি 4 নম্বর হিসেবে থাকে তাহলে তুমি 3টা বিক্রিয়া দিয়ে 3টা ব্যাখ্যা তোমাকে অবশ্যই দিতে হবে। যদি 4 নম্বর থাকে তোমাদেরকে সেভাবে ব্যাখ্যা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন মনে করো এই বেঞ্জিনের আবার এখানে কিছু কিছু অ্যারোমেটিক যৌগ আছে, কিছু কিছু নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক ইত্যাদি ধরনের ক্যাটাগরি সাধারণত অ্যারোমেটিক যৌগ আছে। অ্যারোমেটিক যৌগে যদি মনে করো আমরা যদি বলি যে অ্যারোমেটিক যৌগ কয় ধরনের, অ্যারোমেটিক যৌগের শ্রেণীবিন্যাস, অ্যারোমেটিক যৌগের শ্রেণীবিন্যাস। আসলে অ্যারোমেটিক যৌগ 2 ধরনের আছে, 2 ধরনের। এক হচ্ছে বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ, বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ, একটা হচ্ছে বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ, আর একটা হচ্ছে নন বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ। আমরা বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ কাদেরকে বলবো আর নন বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ কাদেরকে বলবো? বিশেষ করে যে সকল অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ এরকম মনে করো বেঞ্জিন বলে মনে করো এবার থাকবে এবং সেখানে কোনো প্রকারের তৃতীয় কোনো পরমাণু থাকবে না, শুধু কার্বন থাকবে, কণার প্রত্যেক কণার কার্বন থাকবে এবং তার সাথে হাইড্রোজেন থাকবে। যদি কোনো একটা কণার যদি কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু যদি যুক্ত থাকে, মনে করো উপস্থিত থাকে, তখন সেটাকে সাধারণত আমরা নন অ্যারোমেটিক যৌগ বলবো। যেমন আমি টলিনের কথা বললাম, বেঞ্জিনের কথা বললাম, এটা হচ্ছে বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ। ফেনলের কথা বলতে পারি, যেমন মনে করো ফেনল দিলাম, এটা বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ। মনে করো বেঞ্জালডিহাইড দিলাম, বেঞ্জালডিহাইড, সেটাও কিন্তু বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ। যদি বলি বেঞ্জয়িক অ্যাসিড, সেটাও কিন্তু বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ। এগুলো সবই কিন্তু বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ। যদি কোনো একটা কম্পাউন্ড যদি এইভাবে থাকে, যেমন পিরিডিন দিলাম, যেমন মনে করো থাইওফিন দিলাম, যেমন মনে করো ফিউরান দিলাম, যেমন মনে করো পাইরল দিলাম, এগুলো সবই নন বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ। আর এগুলো সবই বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এগুলো প্রত্যেকটা কণারে কার্বন আছে, অর্থাৎ সিএস আছে, প্রত্যেকটা কণার না থাকলেও একাধিক কণারে আছে, তাহলে সেগুলো হবে যে বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ এবং প্রত্যেকটা কণারে কার্বন আছে ধরে নিতে হবে। আর যদি কোনো একটা কার্বনে যদি দ্বিতীয় কোনো মৌল থাকে, হয়তো নাইট্রোজেন না হয় সালফার না হয় অক্সিজেন, অন্য মনে করো ফসফরাস, হেলোজেন, এগুলো যদি থাকে তখন এটা হবে নন বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ। আবার অ্যারোমেটিক যৌগ নয় এই ধরনের কিছু কম্পাউন্ড আছে, অ্যারোমেটিক যৌগ নয় এই ধরনের 2টি কম্পাউন্ড আছে। একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ নয়, অর্থাৎ অ্যারোমেটিক যৌগ নয়, এরূপ দুই ধরনের যৌগ আছে, 2 ধরনের যৌগ আছে। একটা হচ্ছে নন অ্যারোমেটিক যৌগ, আর একটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক যৌগ, যৌগ। অর্থাৎ নন অ্যারোমেটিক যৌগ, অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। এখন নন অ্যারোমেটিক যৌগ কাদেরকে বলবো আর অ্যান্টি অ্যারোমেটিক যৌগ কাদেরকে বলবো? প্রিয় শিক্ষার্থীরা, আসলে নন অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে
যদি এরমেটিক যোগে সবগুলো তো দ্বিবন্ধন 4n+2 সংখ্যক সঞ্চারী পাই ইলেকট্রন থাকার কথা, সেখানে যদি এক বা একাধিক যদি মনে কর বন্ধন না থাকে, অর্থাৎ অসমতুল্য অবস্থা থাকে, যে সমস্ত চাকরির যৌগ মনে করো যে সমস্ত চাকরির যৌগ অসমতুল্য অবস্থায় থাকবে, অর্থাৎ তাদের কোনো এক প্রান্তে CH2 উপস্থিত থাকবে, তখন তাদেরকে আমরা নন এরোমেটিক যৌগ বলবো। যেমন মনে করো নন এরোমেটিক যৌগের মধ্যে আমরা বলতে পারি, যেমন এই কম্পাউন্ডটা একটা হচ্ছে নন এরোমেটিক কম্পাউন্ড, এটা হচ্ছে নন এরোমেটিক কম্পাউন্ড। আবার মনে করো এই ধরনের একটা কম্পাউন্ড দিলাম, মনে করো 7টা কর্নার, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন আছে, এখানে CH2 আছে, তখন এটা হচ্ছে নন এরোমেটিক কম্পাউন্ড। যেমন মনে করো এইভাবে দিলাম, এটা নন এরোমেটিক কম্পাউন্ড, অর্থাৎ যদি এরকম CH2 দুইটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই ধরনের কম্পাউন্ড এই সমস্ত জায়গা হচ্ছে অসমতলীয়, এগুলো সমতলীয়। এই অসমতলীয় যদি হয়, এই অসমতলীয় কর্নারে যদি উপস্থিতি থাকে, তখন সেটা তারা হচ্ছে নন এরোমেটিক যৌগ। আর যদি মনে করো অ্যান্টি এরোমেটিক যৌগ, আমরা কাদেরকে বলবো? আসলে এরোমেটিক যৌগগুলো তো সমতলীয়, কিন্তু সেখানে 4n+2 সংখ্যক সঞ্চারী পাই ইলেকট্রন যে কথাটা বলা হয়, সেটাকে সমর্থন করে না, সেটাকে আমরা সাধারণত অ্যান্টি এরোমেটিক যৌগ বলবো। যেমন মনে করে এইরকমের একটা কম্পাউন্ড দিলাম, প্রত্যেকটা সমতলীয়, কিন্তু এখানে আমি যদি 4n+2 সংখ্যক কথাটা বলি, 4n+2 পাই ইজ ইকুয়াল টু, মনে করি এটার জন্য 4 পাই এই কম্পাউন্ডের জন্য, তাহলে সেখানে আমরা কি পাবো? যদি এটা 1 ধরি, 6 পাই ইজ ইকুয়াল টু 4 পাই, তাহলে আমি এখানে 6 পাই এর জন্য, তাহলে আমি পাই সমান, এখানে আমরা কি পাবো? যে এখানে আমরা যদি 4n+2 সংখ্যক, অর্থাৎ পাই বাই ক্যান্সেল করে দিলাম, পাই বাই ক্যান্সেল করে দেওয়ার পর আমি এখানে পাবো কি, অর্থাৎ এখানে 6n ইজ ইকুয়াল টু, আমরা এখানে কি পাবো? 6n ইজ ইকুয়াল টু 4 পাই, তাহলে পাইটা চলে গেল, তাহলে এখানে n ইজ ইকুয়াল টু কত হবে? যে 4 ডিভাইড বাই মনে করো 6, তাহলে এখানে কত হচ্ছে? এখানে মনে করো 2/3, তাহলে ইজ ইকুয়াল টু 0.67। তাহলে এই ধরনের যদি হয়, অর্থাৎ তাদের মধ্যে একটা ভগ্নাংশ মান আসলো, তখন সেটাকে সাধারণত আমরা বিশেষ করে এই অ্যান্টি এরোমেটিক কম্পাউন্ড বলবো। আবার এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, 4 ইন্টু এখানে চক্র 1 প্লাস 2 পাই দিলাম n পাই ইজ ইকুয়াল টু কত হবে? এখানে এখানে হবে তোমার 4টা 4 দুগুণ 8 পাই, তাহলে এখানে 6 পাই ইজ ইকুয়াল টু 6 পাই n ইজ ইকুয়াল টু কত? 8 পাই, তাহলে পাই পাই ক্যান্সেল করে দিন, n ইজ ইকুয়াল টু কত হবে? এখানে 8/6 ইজ ইকুয়াল টু কত হবে? যে 6 2.25, অর্থাৎ ভগ্নাংশ যদি হয় সমতি, অর্থাৎ সেখানে পূর্ণ সংখ্যা n এর মান পূর্ণ সংখ্যা আসবে না, এই পাই পাই যদি ক্যান্সেল করে দিই, n এর মান পূর্ণ সংখ্যা আসবে না। জাস্ট এভাবে না লিখে আমরা যদি এভাবে লিখি, আমি এটা ক্যালকুলেশনটা এভাবে না করে এভাবে লিখলে ভালো হয়, সরি, এটা এভাবে করো যে 4n+2 ইজ ইকুয়াল টু, এখানে আমরা দেখতে পাচ্ছি 4, তাহলে এখানে অর 4n ইজ ইকুয়াল টু 2, সুতরাং n ইজ ইকুয়াল টু হচ্ছে 0.5, এটাই হবে, অর্থাৎ n এর মান এখানে 0.5 ভগ্নাংশ। আবার এটার ক্ষেত্রে দেখবে 4n+2 ইজ ইকুয়াল টু এখানে 8, তাহলে এখানে 4n ইজ ইকুয়াল টু 6, সুতরাং n ইজ ইকুয়াল টু 1.5। এই যে এটার মধ্যে পাওয়া যাচ্ছে 1.5 n এর মান, এটার মধ্যে পাওয়া যাচ্ছে মনে করো n এর মান 0.5, কাজে এরা হচ্ছে অ্যান্টি এরোমেটিক কম্পাউন্ড, কিন্তু সমতলীয়। আবার এটার মধ্যে তুমি দেখবে 4n+2 সংখ্যক সঞ্চারশীল পাই ইলেকট্রন আছে, n এর মান এখানে 1, এরপরে কিন্তু একটা অসমতলীয় কর্নার থাকার কারণে এটা নন এরোমেটিক যৌগ। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে যেগুলো আলোচনা করলাম এরোমেটিক যৌগের পর, সেগুলো আলোকে আমি একটা বাসার কাজ দিচ্ছি, তোমরা একটু বাসার কাজটা লিখে নাও। এটা একটু ইম্পর্টেন্ট একটা অংশ আলোচনা হলো, একটা উদ্দীপক সেখান থেকে হতেও পারে পরীক্ষায়। তাহলে বাসার কাজটা আমি দিচ্ছি, দেখো বাসার কাজ। আজকে তোমাদের সাথে আমার অনলাইন ক্লাসের নম্বর হচ্ছে উদ্দীপক হচ্ছে 99 নম্বর উদ্দীপক, এবং সেখানে আমি একটা উদ্দীপক দিচ্ছি, মনে করি এই উদ্দীপকটা দিচ্ছি, এরকম একটা উদ্দীপক দিলাম।
এটা একটা উদ্দীপক। ক দিয়ে আমি দিচ্ছি, মনে করো অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন ক দিয়ে দিলাম ইথাইন, বেনজিন, ইথাইনের পলিমার কেন? বেনজিন, ইথাইনের পলিমার কেন? গ দিয়ে দিচ্ছি উদ্দীপকে যৌগটিতে 3টি দ্বিবন্ধন আছে, তা কিভাবে প্রমাণ করবে? ব্যাখ্যা করো। গ দিয়ে দিচ্ছি উদ্দীপকের যৌগটি অ্যারোমেটিক যৌগ কিনা, বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি, অর্থাৎ শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত অ্যারোমেটিক যৌগকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে, এই কথাটা লিখে দেবে। বেনজিন ইথাইনের পলিমার কেন? অর্থাৎ একাধিক ইথাইন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বৃহদাকার কম্পাউন্ড বেনজিন উৎপন্ন করে, সেই জন্য আমরা বেনজিনকে ইথাইনের পলিমার বলে থাকি। তার বিক্রিয়াটা দেখাবো। 3 মোল ইথাইন আয়রন প্রবকের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেনজিনে পরিণত হবে। উদ্দীপকের যৌগটিতে 3টি দ্বিবন্ধন আছে, সেটা তা কিভাবে প্রমাণ করে? ব্যাখ্যা করো। এটা প্রমাণের জন্য সাধারণত আমাদের 3টা বস্তু নিতে হবে। একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে ক্লোরিন, একটা হচ্ছে ওজন। এটা বলে যে কোনো একটা রিয়েকশন দেখা যাবে। আরেকটা হচ্ছে উদ্দীপকের যৌগটি অ্যারোমেটিক যৌগ কিনা বিশ্লেষণ। আসলে অ্যারোমেটিক যৌগ নয়, এটা হচ্ছে নন অ্যারোমেটিক যৌগ। তো আসলে এটা 4 নম্বরের জন্য কি লিখতে হবে? প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও। এটা অ্যারোমেটিক যৌগ কিনা বিশ্লেষণ করো। প্রথমে অ্যারোমেটিক যৌগের সংজ্ঞাটা দেবে। অ্যারোমেটিক যৌগ যে 2 ধরনের সে সম্পর্কে ধারণা দেবে। একটা হচ্ছে বেনজিনেট অ্যারোমেটিক যৌগ, একটা হচ্ছে নন বেনজিনেট অ্যারোমেটিক যৌগ। এই দুইটার মধ্যে সামান্য একটা করে উদাহরণও দেবে। যে বেনজিনেট অ্যারোমেটিক যৌগ, মনে করো তুমি বেনজিন বা টলিন একটা দেখালে। নন অ্যারোমেটিক যৌগ মধ্যে হয়তো তোমরা দেখালে যে পিরিডিন, পাইরল, ফিউরান ইত্যাদি যে কোনো একটা। এরপর বলবে এই দুইটা মনে করো সংখ্যাতে কিংবা এই দুইটা মনে করো আলোর ব্যাখ্যা থেকে আমরা এটাকে অ্যারোমেটিক যৌগ হিসেবে চিহ্নিত করতে পারি না। এটা হচ্ছে একটা নন অ্যারোমেটিক যৌগ, কারণ এটা হচ্ছে একটা অসমতুল্য মূলক আছে, এবং এটার মধ্যে যদি বা 4n+2 সংখ্যক, সেখানে n = 1, এরপরেও কিন্তু একটা অসমতুল্য কণা থাকার কারণে এটা হচ্ছে একটা নন অ্যারোমেটিক যৌগ। এভাবে প্রিয় শিক্ষার্থীরা প্রশ্নগুলোর উত্তর আলোচনা করবে। তাহলে আজকে এতটুকু থাকুক। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালোই থেকো, এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।